ছাওয়া কি আদতে ভুলে যাওয়া এক বীর যোদ্ধার জীবন কাহিনী, নাকি নিছকই এটা কল্পনার সৃষ্টি? চলচ্চিত্র বানাতে গিয়ে কি ইতিহাসকে রং চড়াতে হলো, নাকি ইতিহাসের নগ্নরূপ তুলে ধরতে গিয়ে সিনেমাকে বলিদান দিতে হলো? কাদের দেখা উচিত ছাওয়া আর কাদের দেখা উচিত নয়? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ম্যাডক ফিল্মসের অত্যন্ত প্রতীক্ষিত ছাওয়া। ইতিহাস জানতে হলে আপনাকে যেতে হবে গ্রন্থালয়, সিনেমা হলে নয়। ছত্রপতি সম্ভাজি মহারাজ জন্মগ্রহণ করেছিলেন 14 মে 1657 খ্রিস্টাব্দে, আর ওনার মৃত্যু হয় 11 মার্চ 1689 খ্রিস্টাব্দে। তখন না আপনি ছিলেন, না আমি, না ছিলেন এই সিনেমার সৃষ্টিকর্তারা। তাই সিনেমায় যাই দেখবেন তা সবই বিশ্বাস করবেন না। একটা সিনেমা বানানোর জন্য কাউকে ভালো আর কাউকে খারাপ দেখাতে হয়। কেউ হবে হিরো তো কেউ হবে ভিলেন, কিন্তু বাস্তবে সেরকম একদমই হয় না। কোনো ক্যারেক্টার পুরোপুরি সাদা বা পুরোপুরি কালো হয় না। উই আর অল ডিফারেন্ট শেডস অফ গ্রে। সম্ভাজি মহারাজের জীবনের প্রচুর তথ্য এই সিনেমায় উজ্জ্ব রাখা হয়েছে, যেগুলো জানতে আপনাকে আপনার নিকটবর্তী গ্রন্থালয়ে যেতে হবে বা নিতে হবে গুগলের সাহায্য। অরঙ্গজেব আদৌ কতটা নৃশংস বা অত্যাচারী রাজা ছিলেন সেটা জানতে হলে বই পড়ুন। সিনেমা দেখে আবেগের বশে কোনো মতামত তৈরি করবেন না। যা ঘটনা দেখানো হয়েছে তা ঘটে গেছে প্রায় 350 বছর আগে। 2025-এ দাঁড়িয়ে পৃথিবী অনেক এগিয়ে গেছে। এই সিনেমার ভিত্তিতে কাউকে ঘৃণা করবেন না বা আবেগাচ্ছন্ন হয়ে পড়বেন না। মনে রাখবেন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। সিনেমাতে সম্ভাজি মহারাজের রাজত্বের 9 থেকে 10 বছরের বেশি ফোকাস করা হয়েছে। দেখানো হয়েছে যে উনি গুয়েরিল্লা ওয়ারফেয়ারে এতটা পটু ছিলেন যে হাতে গোনা সৈন্য নিয়ে উনি মুঘল সাম্রাজ্যের ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন। ছত্রপতি শিবাজি মহারাজ মারা যাওয়ার পরেও ওনার জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি মহারাজ মুঘল আধিপত্যের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে বানানো, সেহেতু সম্ভাজি মহারাজের পরিণতি কি হয়েছিল সেটা আমরা সবাই জানি, তাই সেই অর্থে স্পয়লার কিছু নেই। ছাওয়া কথাটির অর্থ হলো সিংহ শাবক। যেহেতু ছত্রপতি শিবাজিকে সিংহ বলা হতো, সেই কারণে ওনার ছেলেকে বলা হতো ছাওয়া। ছত্রপতি সম্ভাজির রোল প্লে করেছেন ভিকি কৌশল, আর অরঙ্গজেবের রোল প্লে করেছেন অক্ষয় খান্না। আর সাপোর্টিং কাস্টে রয়েছে রশ্মিকা মান্দানা, আশুতোষ রানা, ডায়না পেন্টি, দিব্যা দত্ত এবং আরো অনেকে। সিনেমার হাইলাইট হচ্ছে ভিকি কৌশলের অ্যাক্টিং, ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্সেস অফ দিস ডেকেড। একটা ক্যারেক্টারে ঢুকে গিয়ে সেই ক্যারেক্টারটাকে এমবডি করা শিখিয়ে দিয়েছে আমাদের ভিকি কৌশল। Be it the action scenes, the emotional scenes or the larger than life persona, প্রত্যেকটা স্ক্রিনে আগুন লাগিয়ে রেখেছেন ভিকি কৌশল। যখন সম্ভাজিকে বন্দি করে মুঘলরা নিয়ে যায় অরঙ্গজেবের কাছে, তখন সিংহের মতো হুঙ্কার দিতে পেরেছেন একমাত্র ভিকি কৌশল। আবার যখন নির্দয়ের মতো নির্মম অত্যাচার করা হয় সম্ভাজির ওপর, তখন তার মুখ বুজে সহ্য করার ক্ষমতা আপনাকে কেঁদে ফেলতে বাধ্য করবে। সম্ভাজি বাস্তবে কেমন ছিলেন এটা যদি আপনি নাও জানেন, অন্তত পক্ষে ভিকি কৌশলের গ্রাউন্ড ব্রেকিং পারফরমেন্স দেখে আপনি থিয়েটারে উঠে দাঁড়িয়ে স্যালুট করতে বাধ্য হবেন। যদিও না স্ক্রিন টাইম খুবই কম, সেই স্বল্প স্ক্রিন টাইমে উনি দেখিয়ে দিয়েছেন যে উনি একজন ভেটারান অ্যাক্টর। একটা ভিলেনাস পার্সোনালিটিকে এমবডি করা এবং তার উপর হিউম্যান শেডস আনা, এটা কিন্তু একমাত্র একটা সিজনড অ্যাক্টরই পারে। রশ্মিকা মান্দানার অ্যাক্টিং অ্যাজ ইয়াসুবাই আপনার একটু রিজিড লাগলেও লাগতে পারে, যদিও সেটার জন্য সিনেমায় বিশেষ প্রভাব পড়েনি, বাট স্টিল ওনার কাস্টিং চয়েসটা একটু বেটার হলেও হতে পারত। ওনার ডায়লগ ডেলিভারিতে একটা স্টিফনেস লক্ষ্য করা গেছে থ্রু আউট দ্য ফিল্ম। বাকি সাপোর্টিং কাস্ট অসাধারণ পারফরমেন্স দিয়েছে। ডায়না পেন্টি, দিব্যা দত্ত, আশুতোষ রানা, বাকি সবাই নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। বাট সাপোর্টিং কাস্টের মধ্যে বেস্ট পারফরমেন্স দিয়েছে বিনীত কুমার সিং অ্যাজ কবি কলশ। লাস্টের দিকে যখন ওনাকে বন্দি বানিয়ে নিয়ে আসা হয়, তখন ওনার পারফরমেন্সটা জাস্ট অভূতপূর্ব। ছাওয়া is directed by Lakshman Utekar and it is based on a Marathi novel ছাওয়া by Shivaji Sawant. যেহেতু আমি এটাকে একটা স্ট্যান্ডঅ্যালোন ফিল্ম হিসেবে ট্রিট করব, তাই এটার হিস্টোরিক্যাল অ্যাকিউরেসি আমি জাজ করব না। ফিল্মটা হিস্টোরিক্যাল অ্যাকশন ফিল্ম জনরে পড়ে। স্টোরি লাইন খুবই লিনিয়ার অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, কোনো ইউজলেস ডিটুয়ার্স বা আননেসেসারি সাবপ্লটস নেই। অনেকে বলেছেন যে সম্ভাজির হিউম্যান অ্যাসপেক্টগুলোকে ভালো করে স্পেস দেওয়া হয়নি, ওনার লাইফের ইমোশনাল বা ভালনারেবল সাইডগুলো দেখানো হয়নি, যেমন ওনার ওয়াইফের সাথে ইকুয়েশন বা ওনার এগেনস্টে কনস্পিরেসির অ্যাঙ্গেল। এগুলো কোনোটাই বিশেষ স্পেস পায়নি, বাট আমি এটা নিয়ে সহমত নই, কারণ এগুলো দেখানোর প্রয়োজনই ছিল না। একটা যোদ্ধার লাইফ স্টোরি দেখতে যাচ্ছি তো যুদ্ধই তো দেখবো। একদম অ্যাকশন প্যাক সিনস রয়েছে সিনেমাতে, অ্যাটলিস্ট 4 থেকে 5টা ব্যাটল সিনস রয়েছে। কোনো আননেসেসারি রোম্যান্স বা টুইস্ট নেই। যাদের স্পেস দেওয়ার তাদের ঠিক স্পেস দেওয়া হয়েছে।
এটা কোনো বাজিরাও মাস্তানি বা যোধা আকবর নয়, যেখানে বীর যোদ্ধার লাইফ স্টোরি দেখাতে গিয়ে শুধু রোম্যান্স দেখিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও ডিরেকশন পুরোপুরি ফ্ললেস নয়, কিছু কিছু সিনস আপনার ওভার গ্লোরিফাইড বা ওভার দ্য টপ ডেফিনেটলি লাগবে। টিপিক্যাল উড়ে উড়ে যাওয়া সিনস যেগুলো ফিজিক্সকে ডিফাই করে, এগুলো তো সিনেমাতে আছেই। যেহেতু সাম্ভাজির জীবনের যুদ্ধের অ্যাঙ্গেলটা শুধু দেখানো হয়েছে সিনেমাতে, তাই ওনার হিউম্যান ফ্যাক্টরটা কিন্তু সিনেমাতে উজ্জ্বল রাখা হয়েছে। সিনেমাতে অনেক জায়গায় রয়েছে ওভার ড্রামাটাইজেশন। সিনেমা যাতে র্যাডিক্যাল তাকমা না পায়, তাই জন্য কিছু কিছু জায়গায় ফোর্সড সেকুলারাইজ স্পিচও আপনি শুনতে পাবেন। যদিও মেজরলি অ্যাকশন সিনসগুলো ওভার দ্য টপ আছে, তাও অ্যাকশন কোরিওগ্রাফি খুবই অসাধারণ, স্পেশালি বিকজ অফ দ্য পারফরমেন্সেস অ্যান্ড সিনেমাটোগ্রাফি। প্রত্যেকটা শট মেটিকুলাসলি ক্রাফট করা হয়েছে, লিভিং অলমোস্ট নো রুম ফর এরর। এত সুন্দর কালার্সের সাথে খেলা হয়েছে যে গোটা ফিল্মটাই একটা ভিজুয়াল ট্রিট। মুভির হাইলাইট হচ্ছে কস্টিউম অ্যান্ড মেকআপ। মারাঠা অ্যাটায়ারের কালার শেডস এত সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে যে আপনি যে স্ক্রিনের দিকে তাকিয়েই থাকবেন। যখন সাম্ভাজি মহারাজের ওপর টর্চার করা হয়, তখন ভিকি কৌশলের এন্টায়ার বডির মেকআপ এক কথায় জাস্ট অনবদ্য। একটা ধ্বংসস্তূপকে ডেপিক্ট করা থেকে একটা মারাঠা রাজ্যকে দর্শকদের সামনে তুলে ধরা, রক্তাক্ত লাশের নদী থেকে একটা মহলের অন্দরমহলকে ডিজাইন করা, দ্য আর্ট ডিরেকশন ডেফিনেটলি ডিজার্ভস আ স্ট্যান্ডিং ওভেশন। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর বাই এ.আর. রহমান খুবই পোলারাইজিং। মানে একদিকে যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর খুব ভালো ওয়ার্ক করেছে, কিছু কি মোমেন্টসকে হাইলাইট করতে পেরেছে, প্রয়োজন মতো হাইপ তুলতে পেরেছে, সেরকমই অন্যদিকে বিজিএম খুবই ডিস্ট্রাক্টিং অ্যান্ড ইন্ট্রুসিভ হয়ে গেছে। স্পেশালি ইউজিং ইলেকট্রিক গিটার্স ফর সাচ এপিক সিনস রিয়েলি জার্জ দ্য এক্সপিরিয়েন্স। এরকম ফিল্মে সত্যি এম কি রামানিকে খুবই মিস করছিলাম। এই ছিল আমার ভিউজ অন ছাওয়া। হিস্টোরিক্যাল ইনঅ্যাকিউরেসি বাদে সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে, especially because of the performances, action choreography and cinematography. আমি আপনাদের বলবো সিনেমা হলে চলছে, আপনারা গিয়ে দেখে আসুন, ডেফিনেটলি ওয়ার্থ দ্য ওয়াচ। আমি আগেও বলেছি, আবার বলবো, এটাকে নিছক একটা ফিল্ম হিসেবে দেখুন, এর থেকে হিস্টোরিক্যাল তথ্য কোনো আশা করবেন না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো সাজেশন বা ওপিনিয়ন বা রিকোয়েস্ট থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই দেওয়ার। You can also follow me on Instagram at TomThrushOfficial and Facebook at ThrushOurOfficial. আবার এরকম একটা ফাটাফাটি ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ। আবার যখন নির্দয়ের মতো নির্মম অত্যাচার করা হয় ভিকি কৌশলের ওপর, আরে সাম্ভাজির ওপর, ডাইরেক্টর মারছে পেল্টের বাড়ি। কি হয়েছে?